ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি ক্লার্কশিপের যে জিকে কোশ্চেন গুলো এসেছিল 2004 থেকে 2019 পর্যন্ত, তার আমি কিন্তু কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়েছি। তোমাদের কিন্তু আমি খুব একদম ডিসকাশন করব এবং এর সঙ্গে যা যা প্রশ্ন হয় সেগুলো কিন্তু আমি ডিসকাশন করব। চলো বেশি দেরি না করে শুরু করছি। দেখো প্রথম প্রশ্ন কি দেওয়া আছে না, মেধা পাটেকার। মেধা পাটেকার কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? দেখো আমরা সবাই জানি যে মেধা পাটেকার হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে যুক্ত। নর্মদা বাঁচাও আন্দোলনটা সম্বন্ধে একটু ডিটেলে বলি তোমাদের। দেখো যদি বলা হয় যে স্যার নর্মদা বাঁচাও আন্দোলনটা কিসের সঙ্গে যুক্ত, মনে রাখবে এই নর্মদা রিভারের উপরে ড্যাম কনস্ট্রাকশন কে নিয়ে, এটা কিন্তু মাথায় খেয়াল রাখবে, ঠিক আছে। এবং এই আন্দোলনে মনে রাখবে দুজন ছিল, দুজন ফেমাস নাম মনে রাখতে হবে লিডারের নাম। একটা কি বললাম মেধা পাটেকার, আর একটা হচ্ছে বাবা আমতে। ভেরি ইম্পর্টেন্ট, মুখস্থ রাখবে বাবা আমতে। দেখো যেইগুলো পরীক্ষায় এসেছে আমি কিন্তু সেগুলো আলোচনা করব তোমাদের, ক্লিয়ার। এবং এই আন্দোলনটাকে দুজন সেলিব্রিটি এটাকে সাপোর্ট করেছিল, তাদের নাম কিন্তু পরীক্ষায় আসে। তো তাদের নামটা কিন্তু মনে রাখবে তোমরা। একটা কি হচ্ছে আমির খান, আমির খান এবং এবং হচ্ছে অরুন্ধতী রয়, ঠিক আছে। রয় খুব ইম্পর্টেন্ট, মুখস্থ রাখতে হবে, ক্লিয়ার। চলো এবার দেখি চিপকো আন্দোলন। দেখো এই যে আন্দোলনগুলো একটা হয় না, খুব ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসে, যেমন চিপকো মুভমেন্ট। দেখো চিপকো মুভমেন্ট সবাই জানো। আচ্ছা এই সালটা মনে রাখবে, নর্মদা বাঁচাও আন্দোলনের সালটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, 1985 সালে, এটাও কিন্তু মুখস্থ রাখবে। আচ্ছা চিপকো মুভমেন্ট, চিপকো মুভমেন্ট কত সালে হয়েছিল? 1973 সালে হয়েছিল। চিপকো মুভমেন্টটা মনে রাখবে একটা ফেমিনিস্ট মুভমেন্ট। কোথায় হয়েছিল এটা? না এটা হয়েছিল উত্তরাখণ্ডে, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট, উত্তরাখণ্ডের চামোলি ডিস্ট্রিক্টে, হ্যাঁ উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডের চামোলি ডিস্ট্রিক্ট, এটা মাথায় খেয়াল রাখবে। 1973 সালে হয়েছিল। এটা কি বললাম, একটা ফেমিনিস্ট মুভমেন্ট ছিল, ঠিক আছে, ফেমিনিস্ট মুভমেন্ট বা নারীবাদী, ঠিক আছে। আর কয়েকটা কথা বলি। দেখো এখান থেকে দুজন লিডার, ঠিক আছে, বারবার পরীক্ষায় দেখতে পাবে। কি কি? একটা হচ্ছে সুন্দরলাল বহুগুণা এবং চন্দ্রপ্রসাদ ভাট, ঠিক আছে। সুন্দরলাল বহুগুণা, কি বললাম, চন্দ্রপ্রসাদ ভাট, ঠিক আছে, চন্দ্রপ্রসাদ ভাট। এই দুটো নাম বারবার দেখতে পাবে তোমরা, ঠিক আছে। এই দুটো নাম বারবার দেখতে পাবে, কি? সুন্দরলাল বহুগুণা এবং চন্দ্রপ্রসাদ ভাট, ঠিক আছে। তাহলে চিপকো মুভমেন্ট হয়ে গেল। এবারে দেখো আরো একটা মুভমেন্ট খুব ইম্পর্টেন্ট, যেটা কিন্তু পরীক্ষায় আসে, মনে রাখবে এপিকো মুভমেন্ট। এপিকো মুভমেন্ট এটা কোথায় হয়েছিল? খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। কত সাল সেটাও ইম্পর্টেন্ট মনে রাখবে। যেখানে কত বললাম 1973, তো চিপকো আন্দোলনের ঠিক 10 বছর পরে, তাহলে কি হবে? 1983 সালে, ঠিক আছে। দেখো তাহলে ভালো করে একবার ক্লিয়ার করলো সালটা। দেখো চিপকো মুভমেন্ট 1973, 10 বছর পরে এপিকো মুভমেন্ট 1983, তার 2 বছর পরে 1985 সালে কি হবে? নর্মদা বাঁচাও আন্দোলন। তো মাথায় খেয়াল রাখবে যে এপিকো মুভমেন্ট এটাও কিন্তু একটা তোমার গাছকে রক্ষা করার কিন্তু মুভমেন্ট। যেমন তোমাদের এই বললাম চিপকো মুভমেন্ট, চিপকো মুভমেন্টে অ্যাকচুয়াল কি হয়েছিল, মানে অ্যাকচুয়াল গাছ কেটে দিচ্ছিল, ঠিক আছে, যাতে গাছ না কাটে। তো মহিলারা কি করেছিল, ওখানে যে মহিলারা তারা কিন্তু গাছকে জড়িয়ে ধরে রেখেছিল, যাতে মানে বৃক্ষ ছেদন না হয়, ঠিক আছে। তো এটা কিন্তু তোমরা সবাই জানো, ছোটবেলায় পড়েছো, সেটা আমি তোমাদের আর বলছি না। এপিকো মুভমেন্টের লিডারের নাম ভেরি ইম্পর্টেন্ট এবং কোথায় হয়েছিল মাথায় এটা খেয়াল রাখবে। এটা হয়েছিল তোমার কর্ণাটকে হয়েছিল। কর্ণাটকে এই মুভমেন্টটা হয়েছিল। এর লিডার কি না হচ্ছে পান্ডুরাঙ্গ হেগড়ে। পান্ডুরাঙ্গ, ঠিক আছে। তাহলে পান্ডুরাঙ্গ হেগড়ে খুব ইম্পর্টেন্ট। তাহলে এগুলো কিন্তু বারবার পরীক্ষায় তুমি দেখতে পাবে। দেখো এখান থেকে যা যা মুভমেন্ট হয় আমি সবটাই লিখে দিলাম, তোমাদের কিন্তু আর কোনো এক্সামে কিন্তু আটকাবে না। দেখো এসইজেড, এসইজেড কি না, সেজেড হচ্ছে স্পেশাল ইকোনমিক জোন। স্যার স্পেশাল ইকোনমিক জোনটা কি না, স্পেশাল ইকোনমিক জোন হচ্ছে ধরো কিছু এরিয়া আছে যেগুলো কি আছে ডেভেলপ নয়, ঠিক আছে। যদি ডেভেলপ না হয় তাহলে কি হয় না, সরকার ওখানে কি দেয় না, তোমার ট্যাক্সে কিছু ছাড় দেয়। এবার ট্যাক্সে ছাড় দিলে তখন কি হবে, সেখানে ইন্ডাস্ট্রি বা ডেভেলপমেন্ট হবে। যদি মেন কারণ হচ্ছে যদি ইন্ডাস্ট্রি ওখানে হয় তাহলে কি হবে, তাহলে এক্সপোর্ট করতে কি হবে, সুবিধা হবে, ঠিক আছে। তাহলে এক কথায় যে এক্সপোর্টকে প্রমোট করার জন্য কিন্তু
দেখো যদি এক্সপোর্ট তখনই হবে যদি প্রোডাক্টটার মানে যে প্রোডাক্টটা উৎপন্ন হবে তার মূল্যটা যদি কম হয়। ক্লিয়ার? তাহলে ওখানে এসইজেড এর উদ্দেশ্যটা এটা। এবারে এসইজেড এর একটা কিন্তু পরীক্ষায় পড়ে, মানে একটা এসইজেড মানে স্পেশাল ইকোনমিক জোনের অ্যাক্ট কত সাল? তো মনে রাখবে অ্যাক্ট খুব ইম্পর্টেন্ট 2005 সাল। ঠিক আছে, এবার তোমাদের প্রশ্ন কি কি হয় এখান থেকে প্রশ্ন হয় যে ভারতের মধ্যে ফার্স্ট এসইজেড ইন ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়ার মধ্যে প্রথম এসইজেড কি? তোমার রাখবে কান্ডালা পোর্ট। ঠিক আছে, কান্ডালা পোর্ট বন্দর আর কি। সেটা কোথায় আছে তোমরা সবাই জানো যে কান্ডালা বন্দর হচ্ছে প্রথম শুল্কমুক্ত বন্দর। সেটা কোথায় আছে? সেটা হচ্ছে তোমার গুজরাটে আছে। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আর তোমাদের যেটা মনে রাখতে হবে, ওয়েস্ট বেঙ্গলের কয়েকটা নাম খুব মনে রাখতে হবে, বারবার পরীক্ষা আছে। কি কি? তোমাদের আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে পড়িয়ে দিয়েছি। একবার যারা ওয়েস্ট বেঙ্গলটা পড়নি তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলটা দেখে যাবে, কারণ এখান থেকে প্রচুর প্রশ্ন হবে। ঠিক আছে, ফলতা এবং হচ্ছে মণিকাঞ্চন। ঠিক আছে, মণিকাঞ্চন। ঠিক আছে, এই মণিকাঞ্চনটা মনে রাখবে জেমস এন্ড জুয়েলারির জন্য কিন্তু ফেমাস। ক্লিয়ার? তাহলে এখান থেকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বারবার আসে, এগুলো তোমাদের আমি লিখে দিলাম। চলো নেক্সট কোশ্চেন কি দেখি। দেখো এই যে বইটা আছে, এই বইটা মানে লেখক কে? খুব ইম্পর্টেন্ট। তাহলে তোমার দ্বিখণ্ডিত বইটির লেখক কে? তাহলে মনে রাখবে দ্বিখণ্ডিত বইটির লেখক হচ্ছে কি? তসলিমা নাসরিন। ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেখবে, বারবার দেখতে পাবে। ঠিক আছে, এবং দেখো আচ্ছা এখানে একটু বলে দিই তোমাদের, দেখো সালমান রুশদি আছে না, সালমান রুশদির একটা ফেমাস বই হচ্ছে স্যাটানিক ভার্সেস। খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, বারবার পরীক্ষায় আসে স্যাটানিক ভার্সেস। তাহলে কি বললাম যে দ্বিখণ্ডিত এই বইটি লেখককে? এই বইটির লেখক হচ্ছে কি? তসলিমা নাসরিন। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি আছে দেখো। প্রথম বাংলাদেশি নাগরিক যিনি 2006 সালে নোবেল পুরস্কার পান। তাই দেখো 2006 সালে নোবেল পুরস্কার পেয়েছিল মনে রাখবে যে মোহাম্মদ ইউনুস। ঠিক আছে, এবার তোমাদের আমি বলি এই যে মোহাম্মদ ইউনুস, তোমরা এটা কিন্তু খুব বর্তমানে নিউজে আছে, তাহলে ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবে। ইনি কিন্তু 2006 সালে ইকোনমিক্স এর জন্য, খুব ইম্পর্টেন্ট, ইকোনমিক্সে ইকোনমিক্সে কিন্তু তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। ঠিক আছে, অর্থনীতিতে নোবেল প্রাইজ পেয়েছিলেন। এবং মনে রাখবে ইনি কিন্তু গ্রামীণ ব্যাংকের মনে রাখবে ফাউন্ডার। ভেরি ইম্পর্টেন্ট যে গ্রামীণ ব্যাংকের ব্যাংক আর কি ফাউন্ডার। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট যে গ্রামীণ ব্যাংকের ফাউন্ডার কিন্তু বর্তমানে পাকিস্তানের বাংলাদেশের যে ইন্টারিম গভর্নমেন্ট, আমরা জানি যে শেখ হাসিনা কিন্তু বর্তমানে নেই বাংলাদেশের মধ্যে, এখন কিন্তু তাদের নতুন সরকার গঠন হয়েছে। নতুন সরকারের প্রধান উপদেষ্টা এই ইনি। ঠিক আছে, ইনি কিন্তু প্রধান উপদেষ্টা। ঠিক আছে, প্রধান উপদেষ্টা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাংলাদেশের। তোমরা বাংলাদেশ থেকে কয়েকটা কথা বলি, দেখো বাংলাদেশ থেকে কি কি পড়ে। বাংলাদেশ থেকে কি কি ইম্পর্টেন্ট? বাংলাদেশ, প্রথম প্রশ্ন যে বাংলাদেশের সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের এবং ইন্ডিয়ার বাউন্ডারি কত? তো ওয়েস্ট বেঙ্গলে মনে রাখবে 2272 কিলোমিটার, 2272 কিলোমিটার। ঠিক আছে, এবং ইন্ডিয়ার সঙ্গে মনে রাখবে সব থেকে বড় বাউন্ডারি কার সঙ্গে আছে? যদি প্রশ্ন হয় যে ভারতের সঙ্গে কোন দেশের বা কোন ইন্টারন্যাশনাল বাউন্ডারি ম্যাক্সিমাম, তো মনে রাখবে বাংলাদেশের। কত না? 4096 কিলোমিটার। ঠিক আছে, 96 কিলোমিটার। এটা কিন্তু ইন্ডিয়ার সঙ্গে, ঠিক আছে, ভারতবর্ষের সঙ্গে এর বাউন্ডারি। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার দেখতে পাবে, এই জন্য কিন্তু আমি এটা বলছি। হ্যাঁ, আচ্ছা দেখো শুধুমাত্র এটা মাথায় খেয়াল রাখবে, শুধু বাংলাদেশের সঙ্গে বাউন্ডারি ওয়েস্ট বেঙ্গলেরও ম্যাক্সিমাম, মানে ম্যাক্সিমাম ইন্টারন্যাশনাল বাউন্ডারি বলা হয় ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে কার, তখন কিন্তু বাংলাদেশই হবে। এবং তোমার ভারতের সঙ্গেও কিন্তু ম্যাক্সিমাম বাউন্ডারি এই বাংলাদেশেরই আছে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে এখানে দেখো আর যেটা ইম্পর্টেন্ট, এই বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কিন্তু খুব ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় দেখতে পাবে, সেটা হচ্ছে কেওক্রাদং। ঠিক আছে, কেওক্রাদং।
খুব ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসে, এই জন্য তোমাদের আমি কিন্তু লিখিয়ে দিলাম। আর একটা কোশ্চেন আসে, যে ত্রিপুরা, ত্রিপুরা রাজ্যটা আছে না, ত্রিপুরা রাজ্যের মনে রাখবে তিন দিকে, ঠিক আছে, তিন দিকে এই বাংলাদেশের বাউন্ডারি আছে। ক্লিয়ার? তাহলে ত্রিপুরা রাজ্য এমন একটা রাজ্য যার তিন দিকে কি আছে না, বাংলাদেশের বাউন্ডারি আছে। ক্লিয়ার? বাংলাদেশের বাউন্ডারি আছে। তাহলে এখানে কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট এগুলো ছিল, মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো কিন্তু বারবার আসে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি দেখি। দেখো ডবল ফল্ট, ডবল ফল্ট কোন খেলার সঙ্গে যুক্ত? দেখো তোমাদের একটা, আমি তোমাদের কিন্তু যে জিকে গুলা পড়িয়েছিলাম ওই টার্মিনোলজি, ঠিক আছে, স্পোর্টস এর টার্মিনোলজি, মানে যা যা জিকে করিয়েছি, কিন্তু মাথায় খেয়াল রাখবে ক্লার্কশিপ দিতে যাওয়ার আগে বা পুলিশের পরীক্ষা দিতে যাওয়ার আগে, এনটিপিসি দিতে যাওয়ার আগে কিন্তু প্রত্যেকটাই দেখে যাবে, নাহলে কিন্তু পরীক্ষায় ভুগবে, আমি বলে রাখলাম। ঠিক আছে, আমি তোমাদের যেমন ভাবে পড়াচ্ছি তোমরা দেখবে, এক্সাম হলে বসবে, যদি কমন না পাও, মানে দেখবে যে 95% তোমরা কিন্তু কমন পাবে, আমি সেভাবেই কিন্তু পড়িয়েছি তোমাদের। ঠিক আছে, প্রত্যেকটা টপিক পড়িয়ে দিয়েছি, তোমরা একবার ভালো করে যে দেখে নেবে। ঠিক আছে, তাহলে এই যে ডবল ফল্ট এটা কিন্তু টেনিসের, লন টেনিসের সঙ্গে যুক্ত। ঠিক আছে, লন টেনিস। এবার তোমরা আমাকে কমেন্টে জানাবে লন টেনিসের সঙ্গে যে কাপ দুটো, সেই দুটো কাপের নাম কি? ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার আসে। ঠিক আছে, আমি এজন্য যেহেতু এটা পড়িয়ে দিয়েছি, আমি কিন্তু আর ডিটেলে কিছু বলছি না। ঠিক আছে, দেখো নেতাজি, নেতাজি দা ফরগটেন হিরো ছবির পরিচালক কি? ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় তুমি বারবার পাবে, মনে রাখবে স্যাম বেনেগাল। ঠিক আছে, স্যাম বেনেগাল খুব ইম্পর্টেন্ট। এবার তোমাদের আমি নেতাজি সম্বন্ধে কয়েকটা পয়েন্ট বলি। নেতাজি, তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের দুবার প্রেসিডেন্ট হয়েছিল। কতবার? দুবার। মনে রাখবে একবার হয়েছিল 1938 সালের কি সেশন না, তোমার ত্রিপুরা সেশন, সরি হরিপুরা সেশন, হরিপুরা সেশন, এবং 1939 সালে, ঠিক আছে, ত্রিপুরি সেশন, ত্রিপুরি সেশন। এই দুটো সেশনের কিন্তু তিনি প্রেসিডেন্ট ছিলেন। ক্লিয়ার? এবার তোমাদের আমি বলি, এই যে 1939 সালে ত্রিপুরি সেশন না, এখানে একটু গন্ডগোল হবে। মানে এখানে তোমার গান্ধীজির মনোনীত একজন ছিল পট্টাভি সীতারামাইয়া, তো ইনার সঙ্গে দেখো নেতাজিকে অনেকে সাপোর্ট করতো, আবার গান্ধীজিকে অনেকে সাপোর্ট করতো। তো মনে রাখবে নেতাজি সেই সময় এতটা ফেমাস হয়েছিল যে গান্ধীজির যে মনোনীত পট্টাভি সীতারামাইয়া তাকে কিন্তু হারিয়ে নেতাজি কিন্তু সেই সময় তোমার এই ত্রিপুরি সেশনের প্রেসিডেন্ট হয়েছিল। তো দেখো প্রচুর কন্ট্রোভার্সি হয়েছিল, তো কন্ট্রোভার্সি হওয়ার কারণে নেতাজি তখন কি করবে না, রিজাইন করবে। এখানে মনে রাখবে রিজাইন করে, রিজাইন ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো বলবো কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, তাহলে রিজাইন করবে, রিজাইন করে নিজে একটা দল তৈরি করেছিল। কত সালে না, 1939 সালেই কিন্তু একটা দল তৈরি করবে, তার নাম পরীক্ষায় আসে, মনে রাখবে ফরওয়ার্ড ব্লক, ফরওয়ার্ড ব্লক। ঠিক আছে, তাহলে ফরওয়ার্ড ব্লক কে তৈরি করেছিল? মনে রাখবে ফরওয়ার্ড ব্লক তৈরি করেছিল তোমার তোমার নেতাজি। ক্লিয়ার? কত সালে? 1939 সালে। ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার আসে, এই জন্য তোমাদের আমি বলছি। ঠিক আছে, আচ্ছা, তিনি যে রিজাইন করলেন, রিজাইন করার পরে মাথায় খেয়াল রাখবে রাজেন্দ্র প্রসাদ তিনি কিন্তু প্রেসিডেন্ট হয়েছিল। ঠিক আছে, পট্টাভি সীতারামাইয়া কিন্তু তখন হয়নি, কারণ তিনি হেরে গেছিলেন। ঠিক আছে, এটা কিন্তু মাথায় খেয়াল রাখবে। আচ্ছা, নেতাজি সম্বন্ধে আর কয়েকটা বলি। তিনি 1941 সালে, দেখো তিনি হচ্ছে চরমপন্থীদের মধ্যে ছিল। তোমরা রাখবে 1941 সালে কিন্তু তিনি দেশ ত্যাগ করেছিল, কারণ তাকে ঘরের মধ্যে কিন্তু বন্দি করে রেখেছিল ইংরেজরা। ঠিক আছে, তিনি কিন্তু লুকিয়ে পালিয়ে গেছিলেন, ঠিক আছে, দেশ ত্যাগ করে। এবারে প্রশ্ন হয় স্যার কি নামে পালিয়ে গেছিল? মনে রাখবে মোহাম্মদ জিয়াউদ্দিন নামে, মোহাম্মদ জিয়াউদ্দিন নামে, জিয়াউদ্দিন নামে তিনি পালিয়ে গেছিলেন। ঠিক আছে, জিয়াউদ্দিন নামে। তো এই অনেক হিস্ট্রি আছে তার, সেটা তোমাদের আমি হয়তো পরবর্তী যখন ইতিহাস পড়াবো তখন বলবো। তো বলে রাখি, এরপরে 1943 সালে, 1943 সালে আইএনএ, ঠিক আছে, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, যেটা তিনি হচ্ছে হ্যান্ড ওভার করা হবে কাকে না, রাসবিহারী বসু একে হ্যান্ড ওভার করবে, তোমার নেতাজিকে হ্যান্ড ওভার করবে আইএনএ। ক্লিয়ার? এবারে এই আইএনএর নাম কিন্তু তিনি চেঞ্জ করে দেবে, চেঞ্জ করে তার রাখবে কি, আজাদ হিন্দ ফৌজ। ঠিক আছে, আজাদ হিন্দ ফৌজ।
ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে, এই জন্য বললাম আজাদ হিন্দ ফৌজ। এবারে আজাদ হিন্দ ফৌজের ফ্ল্যাগে কি থাকে তোমরা আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের আগের দিন বলে দিয়েছি, ঠিক আছে, যে কার ছবি থাকে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে তোমাদের নেচাদির, এগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট, এগুলো কিন্তু বারবার পরীক্ষায় আসে, তাই আমি তোমাদের বলে দিলাম গল্পের আকারে। দেখো পথের দাবি, পথের দাবি কে লিখেছেন না, পথের দাবি তোমাদের কিন্তু দেখো এই যে এটাও কিন্তু পড়িয়ে দিয়েছি, যারা দেখে যাবে না দেখো ক্লাসশিপে কিন্তু এখান থেকে প্রশ্ন এসেছে, তাহলে ভাবছো যে উপন্যাসগুলো আমি পড়বো না, পড়তে হবে কিন্তু মাথায় খেয়াল রাখো, শুধু ওটা মিসলেনিয়াসের জন্য নয়। তাহলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মনে রাখবে পথের দাবি, ঠিক আছে, মনে রাখবে শরতের কাছে চাঁদের দাবি, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে পারবে যে দাবি। আর একটা আছে কি পথের পাঁচালী, দেখো এই দুটোতেই কনফিউশন হয়ে যায়, পথের পাঁচালী, পথের পাঁচালী মনে রাখবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসবে, ঠিক আছে। আচ্ছা, এই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এনার কিন্তু ছদ্মনাম পরীক্ষায় আসে, ছদ্মনাম, ছদ্মনাম ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে অনিলা দেবী, অনিলা দেবী, ঠিক আছে। আচ্ছা, রবীন্দ্রনাথের ছদ্মনাম তোমরা সবাই জানো, ঠিক আছে, যে ভানু সিংহ, আন্নাকালী পাকড়াসি, ঠিক আছে, ভানু সিংহ, তারপরে তোমার আন্নাকালী পাকড়াসি, আন্নাকালী পাকড়াসি, এইগুলো কিন্তু ওর ছদ্মনাম, খুব ইম্পর্টেন্ট। আর বনফুল তোমার বলাই চাঁদ মুখোপাধ্যায়, ঠিক আছে, বলাই চাঁদ মুখোপাধ্যায়, তো যেগুলো বারবার আসছে না সেইগুলো দেখবে আবার কিন্তু পরীক্ষা আসবে, ঠিক আছে, মুখ্য, তাহলে বলাই চাঁদ মুখোপাধ্যায়, এটা মনে রাখবে তোমরা, খুব ইম্পর্টেন্ট, আমি লিখছি না পুরোটা, তো এইগুলো কিন্তু কোশ্চেন গুলো ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু বারবার আসে, তোমাদের এইগুলো কিন্তু আমি সবটাই বলে দিলাম। দেখো সব পয়েন্ট আমি তোমাদের লিখবো না, কিছু কিছু পয়েন্ট বলবো, তোমরা চেষ্টা করবে সেগুলোকে নোট ডাউন করা, একটা খাতা নিয়ে বসবে অলওয়েজ, ঠিক আছে, যে এক্সট্রা পয়েন্ট যেগুলো বলবো সঙ্গে সঙ্গে একবার কি করবে মোবাইলে দরকার পড়লে সার্চ করে নিবে, অথবা কি করবে তুমি মানে তোমার নোট ডাউন করে নিবে, ঠিক আছে, সার্চ করে নোট ডাউন করবে। ক্লিয়ার? আমি কিন্তু ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম বলছি, তোমাদের যে পয়েন্টগুলো বলছি সেগুলো কিন্তু দেখবে যে এক্সামে এসেছে, সেগুলোই কিন্তু তোমাদেরকে আমি বলছি। আচ্ছা, নেহেরু কাপ, এ তোমাদের বলেছিলাম, এই গল্প আমি বলেছি যখন কাপ এন্ড ট্রফি পড়াই, যে নেহেরু কাপ এবং নেহেরু ট্রফি দু জায়গায় প্রবলেম হয়, কি নেহেরু কাপ কি নেহেরু, ঠিক আছে, এই দুটো জায়গায় প্রবলেম হয়। তো তোমাদের আমি বলে রাখি নেহেরু কাপ এবং নেহেরু ট্রফি এই জায়গায় কিন্তু আর প্রবলেম হবে না, কি মনে রাখবে, দেখো নেহেরু কাপটা কিন্তু মনে রাখবে ফুটবলের সঙ্গে যুক্ত, ঠিক আছে, ফুটবল, ট্রফিটা হচ্ছে বোট রেস, বোট রেস, ঠিক আছে, তো এটা কিন্তু পরীক্ষায় বারবার আসে, তো ম্যাক্সিমাম সময় অনেক দেখতে পাবে যে ফুটবলটাই আছে, কিন্তু পুলিশের পরীক্ষাতে কিন্তু একবার এসেছিল, তাহলে নেহেরু ট্রফিটা কিন্তু মনে রাখবে বোট রেস, মনে রাখবো কি করে, এফসি, এফসি ফুটবল কাপ, ফুটবল নেহেরু কাপ, ক্লিয়ার, মনে রাখতে পারবে। তাহলে এখানে কি হবে, নেহেরু কাপ কার সঙ্গে যুক্ত, নেহেরু কাপ দেখতে পাচ্ছ, কাপ সি, সি আছে মানে কি ফুটবলের সঙ্গে যুক্ত হবে এফসি, ক্লিয়ার, তাহলে কিন্তু একবার যে দেখে নেবে, ওগুলো ক্লাসগুলো দেখে নেবে প্রত্যেকটাই। আচ্ছা, ভারতের রাষ্ট্রপতি ঘোষণা করতে পারে, তাহলে ভারতের রাষ্ট্রপতি ঘোষণা করতে পারে জরুরি অবস্থা, অবশ্যই করতে পারে। আচ্ছা, সাংবিধানিক জরুরি অবস্থা এটাও করতে পারে, আর্থিক জরুরি অবস্থা এটাও করতে পারে, তাহলে অল অফ দা অ্যাবাভ, ঠিক আছে, সমস্ত কিছু তিনি ঘোষণা করতে পারে। এবার এই আর্টিকেল গুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার আসে। দেখো যদি বলা হয় ভারতে জরুরি অবস্থা, তখন 352 নম্বর আর্টিকেল, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট, 352 নম্বর আর্টিকেল, ঠিক আছে, বারবার দেখতে পাবে। আচ্ছা, এই যে সাংবিধানিক জরুরি অবস্থা না, এটাকেই বলা হয় তোমার প্রেসিডেন্ট রুল, ঠিক আছে, প্রেসিডেন্ট রুল, এটাকেই কিন্তু বলা হয় কত নম্বর আর্টিকেলে না 356 নম্বর আর্টিকেল অনুসারে কোন স্টেটে প্রেসিডেন্ট রুল জারি করা হয়। ক্লিয়ার? এটা কিন্তু মাথায় খেয়াল রাখবে। আর্থিক জরুরি অবস্থা, আর্থিক জরুরি অবস্থা হচ্ছে 360 নম্বর আর্টিকেল, ঠিক আছে, আর্টিকেল 360। দেখো মনে রাখা কত সহজ, দেখো 4 যোগ
এখানেও 4 যোগ, ঠিক আছে, তাহলে 4 4 করে কিন্তু যোগ হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, মাথায় খেয়াল রাখবে এখনো পর্যন্ত কিন্তু একবারও ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি ভারতবর্ষে ঘোষণা হয়নি। কিন্তু মাথায় খেয়াল রাখবে যে ভারতের জরুরি অবস্থা কিন্তু 3বার ঘোষণা হয়েছে। ঠিক আছে, তোমরা আমাকে কমেন্টে জানাবে যে কোন কোন সালে ভারতে জরুরি অবস্থা ঘোষণা হয়েছিল। ক্লিয়ার? তোমরা আমাকে কমেন্টে জানাবে। হ্যাঁ, পরীক্ষা কিন্তু বারবার আসে। আচ্ছা, হকির জাদুকর কাকে বলা হয়? তাহলে মেজর ধ্যানচাঁদকে বলা হয় কি? ধ্যানচাঁদকে বলা হয় তোমার হকির জাদুকর। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে হকির জাদুকর কাকে বলা হয়? ধ্যানচাঁদকে বলা হয়। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু বারবার আসে। তো মনে রাখবে ইনার যে জন্মদিন আছে না 29শে আগস্ট, এই দিনটাকে 29শে আগস্ট ন্যাশনাল স্পোর্টস ডে বা ক্রীড়া দিবস পালন করা হয়। ঠিক আছে, ন্যাশনাল স্পোর্টস ডে, স্পোর্টস ডে হিসাবে পালন করা হয়। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ন্যাশনাল স্পোর্টস ডে কবে পালন করা হয়? 29শে আগস্ট। ইনার কিন্তু জন্মদিন ছিল। আচ্ছা, মনে রাখবে যদি প্রশ্ন হয়, তোমাদের অ্যাওয়ার্ড এবং অনারে আমি পড়িয়েছি, যারা আমার ক্লাস দেখেছো তারা জানবে যে এই যে ধ্যানচাঁদ, ঠিক আছে, তোমার প্রশ্ন হচ্ছে যে মানে খেলার জগতে সর্বোচ্চ সম্মানের নাম কি? মনে রাখবে খেলার জগতে সর্বোচ্চ সম্মান হচ্ছে বর্তমানে, সেটা হচ্ছে মেজর মেজর ধ্যানচাঁদ চাঁদ খেল রত্ন অ্যাওয়ার্ড, খেল রতন অ্যাওয়ার্ড। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু বারবার, ঠিক আছে, দেখতে পাবে। ক্লিয়ার? যেগুলো বারবার পরীক্ষায় আসে সেগুলো তোমাদের আমি কিন্তু লিখছি। ক্লিয়ার? চলো, তাহলে এটাই ইম্পর্টেন্ট, এখানে আর বলছি না বেশি কিছু। আচ্ছা, তাহলে ভারতীয় বিমান বাহিনীর প্রথম মহিলা এয়ার মার্শাল কে? এটা মনে রাখবে, পদ্মাবতী বন্দ্যোপাধ্যায়। পদ্মাবতী বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় এসেছিল প্রিভিয়াস ইয়ার। আচ্ছা দেখো, কে সিদ্ধান্ত নেই বিলটা অর্থ বিল না অর্থ বিল নয়? তো মনে রাখবে অর্থ বিল বা অর্থ বিল নয়, এটা কি সিদ্ধান্ত কে নেবেন? না লোকসভার স্পিকার। এবারে তোমাদের মানি বিল বা অর্থ বিল সম্বন্ধে আমি একটু বলি। মানি বিল, মানি বিল মানে কিন্তু অর্থ বিল। হ্যাঁ, মানি বিলটা মনে রাখবে একটা ইম্পর্টেন্ট বিল। ঠিক আছে, এই বিলটার আর্টিকেলটা ভেরি ইম্পর্টেন্ট, আর্টিকেলটা বলে রাখি। আর্টিকেল 110 নম্বর আর্টিকেলে মানি বিল। ঠিক আছে, 112 নম্বরের বাজেট। আর তোমার তাহলে এই যে 100 আর্টিকেলটা কি বললাম? 110 নম্বর আর্টিকেল। ক্লিয়ার? এবারে মানি বিল এটা সম্বন্ধে কি কি জানতে হবে? মনে রাখবে মানি বিল একটা বিশাল ইম্পর্টেন্ট বিল। এটা কোথায় পেশ করা হয়? মনে রাখবে অলওয়েজ, সর্বদা কিন্তু লোকসভায় এটাকে তোমার পেশ করা হয়। ঠিক আছে, লোকসভায় কিন্তু এটাকে কি করা হয়? তোমার পেশ করা হয়। এবার রাখবে প্রেসিডেন্টের পারমিশন নিয়ে এইটাকে কিন্তু লোকসভার মধ্যে কি করা হয়? তোমার এটাকে লোকসভাতে পেশ করা হয়। ঠিক আছে, তো প্রেসিডেন্টের পারমিশন নেওয়া হলো। পারমিশন নেওয়ার পরে এটা কে ফাইনাল ডিসিশন কে নিবে? না লোকসভার স্পিকার নেবে। তারপরে সেটা কি হলো? দেখা গেল যে তোমার পাস হয়ে গেল লোকসভার মধ্যে। পাস করার পরে এই বিলটা কোথায় যাবে? এই বিলটা 14 দিনের জন্য, 14 ডে, ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবি 14 দিনের জন্য কোথায় যাবে? রাজ্যসভায় যাবে। ঠিক আছে, রাজ্যসভায় যাবে। এবারে দেখা গেল রাজ্যসভা পাস করলো বা পাস করলো না, কিচ্ছু যায় আসে না। ঠিক আছে, এটা ধরে নেওয়া হবে অটোমেটিক্যালি পাস। লোকসভায় পাস হয়ে গেছে মানে অটোমেটিক্যালি ধরে নেওয়া হবে পাস। এরপরে এই বিলটা কার কাছে যাবে? বিলটা যাবে প্রেসিডেন্টের কাছে। প্রেসিডেন্ট, গল্পগুলো কেন বলছি, কোশ্চেন এখান থেকে ধরে ধরে হয়। ঠিক আছে, প্রেসিডেন্টের কাছে যাবে। এবারে প্রেসিডেন্ট কি পারবে এই বিলটাকে ঘুরিয়ে দিতে? না, এর কিন্তু ক্ষমতা নেই এই বিলটাকে ব্যাক পাঠানোর। ঠিক আছে, মনে রাখবে এই বিলে কিন্তু এনাকে সাইন করতেই হবে। ঠিক আছে, আমরা জানি যে প্রেসিডেন্ট যদি কোনো বিলে সাইন না করে সেটা কিন্তু অ্যাক্ট বা আইন হয় না। তাহলে অ্যাক্ট বা আইন তখনই হবে যদি প্রেসিডেন্ট এটাকে সাইন করে। কিন্তু মনে রাখবে এই মানি বিলকে প্রেসিডেন্ট কিন্তু ফেরত পাঠাতে পারবে না। কেন পারবে না? কারণ ইনার পারমিশন নিয়েই কিন্তু লোকসভাতে এই বিলটা পাস মানে তোমার লোকসভাতে পেশ করা হয়েছিল। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। তাহলে এই গল্পগুলো কিন্তু মনে রাখবে, কোশ্চেন এখান থেকে ধরে ধরে হয়। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট। তাহলে আর বলছি না, চলো। আচ্ছা, বাংলা সাহিত্যের কালকুট কাকে বলা হয়? দেখো, কালকুট বা ভ্রমর, কালকুট বা ভ্রমর মনে রাখবে সমরেশ বসু। ঠিক আছে, কালকুট
বা ভ্রমর কাকে বলা হয়, সমরেশ বসু। ঠিক আছে, আর দেখবে সমরেশ মজুমদার কি মনে রাখবে, কালবেলা বা কালপুরুষ, পরীক্ষা পড়ে কালবেলা আর কালপুরুষ, এই দুটো সাহিত্য, ঠিক আছে, মানে সরি নোবেল, দুটা নোবেল কে লিখেছিল মনে রাখবে, সমরেশ মজুমদার, সমরেশ মজুমদার। ঠিক আছে, কালবেলা আর কালপুরুষ, ঠিক আছে, এটা কিন্তু সমরেশ মজুমদার, ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু বারবার দেখতে পাবে। আর এইটা মনে রাখবে, এই যে সমরেশ বসু না, এনার কিন্তু ছদ্মনাম এটা, ঠিক আছে, কালকুট বা ভ্রমর, ক্লিয়ার, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু বারবার দেখতে পাবে। এরপরে কি দেখো, উবের কাপ কোন খেলার সঙ্গে যুক্ত, দেখো উবের কাপ আর থমাস কাপ, ঠিক আছে, মনে রাখবে ব্যাডমিন্টনের সঙ্গে কিন্তু যুক্ত। তোমাদের আমি মনে রাখার ট্রিক শিখেছিলাম যে উবের এবং থমাস দুজন ব্যাড বয়, তাহলে ব্যাডমিন্টনের সঙ্গে কিন্তু উবের কাপ এবং থমাস কাপ যুক্ত, ক্লিয়ার, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু বারবার আসে। মেয়াদ শেষ হওয়ার আগে ভারতের রাষ্ট্রপতিকে পদ থেকে অপসারণ করা যেতে পারে, তাহলে প্রেসিডেন্টকে অপসারণ করা যেতে পারে কার দ্বারা, মনে রাখবে সেটা তোমার পার্লামেন্ট দ্বারা, ঠিক আছে, বা সংসদ কর্তৃক। এবার তোমাদের আমি বলি, দেখো প্রেসিডেন্টের ইমপিচমেন্ট, প্রেসিডেন্টের অপসারণ বা প্রেসিডেন্ট ইমপিচমেন্ট, এটা নিয়ে আর্টিকেলটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে প্রেসিডেন্টের ইমপিচমেন্টের আর্টিকেল হচ্ছে 61 নম্বর আর্টিকেল, ঠিক আছে, তাহলে আর্টিকেল কত, আর্টিকেল 61, 61 নম্বর আর্টিকেলে প্রেসিডেন্টের ইমপিচমেন্টের কথা বলা আছে। আর যদি বলা হয় স্যার শুধু প্রেসিডেন্টের সম্বন্ধে, কত নম্বর আর্টিকেলে বলা আছে, বলা আছে যে ভারতের একজন প্রেসিডেন্ট থাকবে, দেয়ার শ্যাল বি এ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে, এটা বলা আছে তোমার 52 নম্বর আর্টিকেল, কত নম্বর আর্টিকেলে, 52 নম্বর আর্টিকেলে এটা বলা আছে। এবারে এই ইমপিচমেন্টটা একটু তোমাদের আমি বলি, ইমপিচমেন্ট বা অপসারণটা একটু বলি। দেখো এই যে ইমপিচমেন্ট বা অপসারণ, তো এইটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের এইটাই মনে রাখবো যে আমি কিন্তু একদম ডিটেল বলছি না, তোমরা এটা মাথায় খেয়াল রাখবে যে প্রেসিডেন্টের ইমপিচমেন্টে যারা, দেখো আমরা জানি কি প্রেসিডেন্ট ইলেকশনে ভোট দেয় যারা ইলেক্টেড মেম্বার অফ তোমার রাজ্যসভা এবং লোকসভা এবং কি স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ঠিক আছে, মানে বিধানসভা, যেটা যে কোনো রাজ্যের বিধানসভা বা যে সমস্ত ইউনিয়ন টেরিটরি মানে যাদের বিধানসভা আছে তারা কিন্তু এখানে ভোট দিতে পারে। কিন্তু ইমপিচমেন্টের সময় শুধুমাত্র ভোট দেয় কারা না, লোকসভা এবং রাজ্যসভার ইলেক্টেড এবং নমিনেটেড যারা মেম্বার হবে তারা কিন্তু ভোট দিতে পারবে, সেখানে আর কিন্তু বিভিন্ন যে স্টেট বা ইউনিয়ন টেরিটরির যে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে তারা কিন্তু ভোট দিতে পারবে না, ঠিক আছে, এটা কিন্তু মাথায় খেয়াল রাখবে। তাহলে এখান থেকে একটা নতুন জিনিস কি শিখলে, যে এখানে কিন্তু প্রেসিডেন্ট ইমপিচমেন্টে ভোট দিতে কারা পারবে না, নমিনেটেড যারা তারাও ভোট দিতে পারবে এবং ইলেক্টেডরাও কিন্তু ভোট দিতে পারবে, কার না, লোকসভা এবং রাজ্যসভা, ক্লিয়ার, তাহলে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসে। দেখো এরপরে কি আছে, ফুটবল খেলার ব্ল্যাক পাল কাকে বলা হয়, মনে রাখবে এটা পেলেকে বলা হয়, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার তোমরা বলবে এর ন্যাশনালিটি কি, ঠিক আছে, এরা তোমরা আমাকে কমেন্টে জানাবে। দেখো এই যে ম্যারাডোনা, তো আমি তোমাদের কিন্তু লিখিয়ে দেবো যে বিভিন্ন স্পোর্টস পার্সন, এটা কিন্তু আমি একবার তোমার একটা ক্লাসে করে দেবো, এটা দেখি প্রচুর কিন্তু পরীক্ষা আসে। দেখো এই যে পড়েছে প্রিভিয়াস ইয়ারে, আমি কিন্তু তোমাদের জিকে যেগুলো করাচ্ছি তার মধ্যে কিন্তু একটা টপিক নিয়ে চলে আসবো। হ্যাঁ দেখো ম্যারাডোনা আমরা কি জানি, এর বাড়ি হচ্ছে কি আর্জেন্টিনা, আর্জেন্টিনা, ঠিক আছে। তো আর্জেন্টিনায় আর কে আছে, আরেকজন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা কি মেসি, তাই তো, তাহলে মেসি আর ম্যারাডোনা সবাই কি আর্জেন্টিনা, ঠিক আছে। আচ্ছা আরেকটা পরীক্ষা আছে রোনাল্ডো, রোনাল্ডো জানি কি পর্তুগাল, আমি বলছি লিখছি না, ঠিক আছে, রোনাল্ডো পর্তুগাল। আরেকটা পরে মনে রাখবে এমবাপে, এমবাপে হচ্ছে ফ্রান্স, ঠিক আছে, এমবাপে ফ্রান্সের। তো এইরকম কয়েকটা ইম্পর্টেন্ট তোমাদেরকে কিন্তু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। যেমন একবার পরীক্ষায় এসেছিল যে কেশব মহারাজ কোন খেলার সঙ্গে যুক্ত, তো মনে রাখবে কেশব মহারাজ হচ্ছে সাউথ আফ্রিকার একজন প্লেয়ার, ক্রিকেটের সঙ্গে তিনি যুক্ত, ঠিক আছে। তাহলে এরকম তোমাদেরকে এমন এমন কোশ্চেন আসবে, একজন স্পোর্টস পার্সনের নাম দিয়ে দিবে, দেবে বলবে এটা কোন খেলার সঙ্গে যুক্ত বা এর ন্যাশনালিটি কি, ক্লিয়ার। চলো ইম্পর্টেন্ট, এরপরে কি দেখে আছে, নিচের কোনটি মৌলিক অধিকার নয়, তাহলে মৌলিক অধিকার নয় এখানের মধ্যে কোনটি, দেখো শোষণের বিরুদ্ধে অধিকার, এটা মৌলিক অধিকার,
সমান কাজে সমান বেতন এটাই কিন্তু মৌলিক অধিকার নয়, এটা কিন্তু ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ডিপিএসপি, ঠিক আছে, ডিপিএসপি। কত নম্বর আর্টিকেলে বলা আছে? 39D, 39D এর মধ্যে বলা আছে যে সমান কাজের সমান বেতন, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু বারবার দেখতে পাবে। নেক্সট কোশ্চেন কি দেখি, ক্যাবিনেট মিশন, বলছে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না, এটা মিসলেনিয়াস যারা দিয়েছো তারা জানো যে এই কোশ্চেনটা পরীক্ষায় এসেছিল, ঠিক আছে, তাহলে মনে রাখবে জন সাইমন কিন্তু এর সদস্য ছিল না। তো এখান থেকে কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্ন পড়ে, এর হেড কে, এটা মনে রাখবে হেড কিন্তু এই লর্ড প্যাট্রিক লরেন্স, লর্ড প্যাট্রিক লরেন্স হচ্ছে হেড, এবং স্ট্যাফোর্ড ক্রিপস এবং এবি আলেকজান্ডার এই তিনজন কিন্তু সদস্য ছিল ক্যাবিনেট মিশনে। ক্যাবিনেট মিশন কত সালে ভারতে এসেছিল না 1946, 1946 সালে কিন্তু ভারতে এসেছিল, খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে 1946 সালে। এবং এই ক্যাবিনেট মিশন প্ল্যান দ্বারাই মনে রাখবে কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি, ভেরি ইম্পর্টেন্ট, কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি, অ্যাসেম্বলি তৈরি হয়, ঠিক আছে, এটাকে বলা হয় কি না গণপরিষদ তৈরি হয়, ঠিক আছে। তাহলে এই কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি ক্যাবিনেট মিশন প্ল্যান দ্বারাই কিন্তু তৈরি হয়েছিল, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসে। কিন্তু কনস্টিটিউন্ট অ্যাসেম্বলিটা কি না, কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি বলতে একটা তোমার একটা বোর্ড তৈরি করা হয়েছিল, সেখানে কয়েকজন মেম্বার ছিল, তো তাদের কাজ ছিল ভারতের সংবিধান তৈরি করা, ক্লিয়ার, সংবিধানকে তৈরি করা, ব্যাখ্যা করা, সেটা বিভিন্ন মিটিং এর মাধ্যমে কিন্তু করা হয়েছিল। আমি তোমাদের যখন পলিটি পড়াবো সব ডিটেলে বলবো, ঠিক আছে। এর ফার্স্ট মিটিং পরীক্ষায় আসে বারবার, যে ফার্স্ট মিটিং কত সালে হয়েছিল, কবে হয়েছিল। দেখো পঞ্চায়েত রাজের আয়োজন, আচ্ছা পঞ্চায়েত রাজি, এইটা দেখো মনে রাখবে যে তোমার গ্রাম, ব্লক এবং হচ্ছে জেলা স্তর, মানে অ্যাকচুয়ালি হচ্ছে পঞ্চায়েত রাজ সিস্টেমটা তোমাদের আমি একটু বলে দিই। পঞ্চায়েত রাজ সিস্টেম, তো পঞ্চায়েত রাজ সিস্টেমটা মনে রাখবে 3 টায়ার সিস্টেম, ঠিক আছে, 3 টায়ার, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে একটা 3 টায়ারের মধ্যে কি কি দেখতে পেলে, একটা হচ্ছে গ্রাম, ব্লক এবং হচ্ছে জেলা স্তর। এবারে পঞ্চায়েত রাজ এইটা তৈরি হয়েছিল কেন, ঠিক আছে, মনে রাখবে এই তৈরি হয়েছিল অ্যাকচুয়াল, দেখো আমরা কি জানি যে ধরো একটা গ্রামের, মানে দেখো অ্যাকচুয়াল হচ্ছে সেন্ট্রাল লেভেলে যারা আছে, যারা মন্ত্রী আছে, তারা কি মানে পুরো দেশটাকে তারা চালাচ্ছে। এবারে দেখো পুরো দেশকে যখন চালাচ্ছে তখন কিন্তু একদম গ্রাসরুট লেভেল, মানে একদম গ্রামের, ঠিক আছে, একদম গ্রামে কিন্তু উন্নতি পৌঁছানোর জন্য এই পঞ্চায়েত রাজ সিস্টেমটা কিন্তু এসেছিল। তাহলে কি না ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশনের জন্য কিন্তু এই